রাস্তার মাঝে নিজের স্বামীকে তার প্রাক্তন দুই হাতে জড়িয়ে রয়েছে। এমন দৃশ্য দেখে তারিন কয়েক পা পিছিয়ে গেল। মাথা ঝিমঝিম করে উঠল। চোখ দুটো ঝাপসা হয়ে আসছে বারবার। বুকের ভেতরটাও কেমন ধুকভুক করছে। কান্নাগুলো জ্বর পাকিয়ে আসছে। এ কি, এমন লাগছে কেন? তারিন আর সহ্য করতে পারল না, চিৎকার করে বলে উঠল, মাস্টারমশাই, দিশাপুকে এক্ষুনি আপনার কাছের থেকে সরে আসতে বলেন, নয়তো আমি ভদ্রতা ভুলে যাব। তারিনের চিৎকারে তামজিদ হকচকিয়ে তাকায় তারিনের দিকে। এর মাঝে কেটে গেছে দুদিন। তারিনের রেজাল্ট প্রকাশ হয়েছে। জিপি 5 পেয়েছে শুনে পুরো পরিবারে খুশির ঢল নামলেও কলেজে ভর্তির ব্যাপারে কিছুতেই বর্ষা বেগমকে রাজি করানো যায়নি। দিশাকে নিয়ে সেদিনের পর তারিন তামজিদকে এড়িয়ে চলে, কথাও বলে না, অতিরিক্ত দরকার ছাড়া। আজ দিশা নিজেই তারিনকে ফোন করেছিল সকালে। অনেক অনুরোধ করে বলেছিল শেষবারের মতো তামজিদকে নিয়ে দেখা করতে আসতে। তামজিদ অবশ্য বারণ করেছিল, কিন্তু তারিন এ সম্পর্কে শেষটা দেখার জন্য রাজি হয়ে এসেছে। দিশার দেওয়া ঠিকানা মতো আসতেই দিশা কয়েক সেকেন্ডের মাথায় তামজিদকে রাস্তার মধ্যে জড়িয়ে ধরে। সেটা তারিনের সহ্য হয়নি, আর তামজিদও ভাবতে পারেনি রাস্তার মাঝে হঠাৎ করে এমন বিবস্ত্র পরিস্থিতিতে পড়তে হবে। তারিনের মুখ পানে তাকিয়ে দিশা নিজেই তামজিদকে ছেড়ে দিল। অসহায় ভঙ্গিতে তামজিদের দিকে একবার তাকালো। সে মুখমণ্ডলে কালো মেঘে ঢেকে আছে। দৃষ্টি তারিনের দিকে। দিশা আর দেরি করল না, সশব্দে তামজিদের থেকে দূরে সরে আসলো। অপরাধী ভঙ্গিতে বলল, সরি, আসলে অনেকদিন পর তামজিদকে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। তারিন অশ্রুসিক্ত নয়নে তামজিদের থেকে দৃষ্টি সরিয়ে দিশার ওপর দৃষ্টিক্ষেপ করলো। শক্ত স্বরে জিজ্ঞেস করলো, আমাকে এমন দৃশ্য দেখানোর জন্য বুঝি এখানে ডেকেছেন? দিশা আমতা আমতা করতে লাগলো। ও তো এজন্য ডাকেনি, ডেকেছিল সব পিছুটান শেষ করার জন্য। তামজিদও অপরাধীর ন্যায় দাঁড়িয়ে আছে। তারিন উত্তরের আশায় ওদের দুজনের দিকে তাকিয়ে আছে। দিশা কিছু সময় চুপ থেকে বলল, সরি তারিন, আমার তোমাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে তাই ডেকেছি। তারিন আর কিছু বলল না। তামজিদ শান্ত কণ্ঠে প্রশ্ন করল, কি কথা আছে? দিশা প্রস্তাব দিল সামনের রেস্টুরেন্টে যে বসার। তারপর তিনজনে মিলে সামনের রেস্টুরেন্টের ভিতরে গিয়ে বসলো। তামজিদ তারিনের পাশে বসলো, আর দিশা অন্য পাশে। দিশা ওয়েটার বয়কে ডেকে 3 কাপ কফি অর্ডার দিল। কিছু মুহূর্তের নীরবতা কাটিয়ে তারিন প্রশ্ন করল, আপনার কি কথা আছে দিশা আপু? দিশা দীর্ঘশ্বাস ছাড়ল, শান্ত বাণীতে বলতে শুরু করলো, আমি জানি আমি তোমাদের মাঝে কাটা হয়ে গেছি, তাজের জীবনে অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছি। তাজকে আমি সত্যিই খুব ভালোবাসতাম, আর এখনও বাসি। এত ভালোবেসেও আমি তাকে পাইনি। না, আমি বলছি না এটা তোমার বা তাজের দোষ। আমাদের মাঝে তোমার কোনো দোষ নেই। তারিন, তুমি বয়সে আমার থেকে খুব ছোট, আমার ছোট বোনের সমান। এত কিছুর মাঝে তোমার কোনো হাত নেই, তাই তোমাকে দোষারোপ আমি করতে পারি না। সে অধিকার আমার নেই। সেদিন রাগের বশে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, আমাকে ক্ষমা করো পারলে। বলেই থামলো দিশা। তারিনের মন এতক্ষণে গলে পানি হয়ে গেছে, তাই দিশা থামতে অপরাধের ন্যায় বলে উঠল, ক্ষমা তো আমার চাওয়া উচিত। আমি আপনার সাথে সেদিন প্রচণ্ডভাবে ব্যবহার করেছি, বেয়াদবি করেছি। আমি কিন্তু কি করতাম বলেন? কোনো মেয়ে কি তার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে চায়? যতই আপনাদের আগের একটা সম্পর্ক থাকুক, বিয়ে তো আমার সাথে হয়েছে, তাই না? আমি বলছি না আমি ভুল ছিলাম, আমার জায়গায় আমি ঠিক ছিলাম। হ্যাঁ, আমার ভুল ছিল, আপনাকে বুঝতে পারিনি সেটা। তার জন্য আমাকে ক্ষমা করবেন দিশা আপু। তামজিদ চুপ করে আছে, একবার তারিন আর একবার দিশার দিকে তাকাচ্ছে। সাপ নেউল একসাথে হয়েও পরিবেশ এত শান্ত আছে কি করে ভাবছে। সূর্য কি তবে অন্যদিকে উঠল? বিস্ময়ে ওর মুখ হা হয়ে আছে। দুজনের কথা শুনছে চুপচাপ, আসল ঘটনা কি বোঝার চেষ্টা করছে। তারিনের কথা শুনে দিশা অল্প স্বল্প হাসলো, পুনরায় বলতে শুরু করলো, তুমি মেয়েটা অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। এত গুছিয়ে কথা বলে নিজের সুন্দর ব্যক্তিত্বের পরিচয় দিলে আবার। শোনো মেয়ে, পুরনো কথা যাক, আমার সাথে যেটা হয়েছে তার জন্য সম্পূর্ণ দোষী আমি। তাজ আমাকে বোঝানোর যথেষ্ট চেষ্টা করেছিল, কিন্তু আমি বুঝিনি, নিজের জেদ থেকে সরে আসিনি, নিজের সিদ্ধান্ত পরিবর্তন করিনি। আন্টির ওপর রাগ থেকে তাজের একটা কথাও বোঝার চেষ্টা করিনি। আমার পরিবার ইন্ডিয়ায় থাকে। ছোটবেলা থেকে বাবা মায়ের অশান্তি দেখতে দেখতে পরিবারের ওপর বিরক্তি এসে পড়েছিল, তাই বুঝমান হতেই মামার সাথে বাংলাদেশে চলে আসি। এখন অবধি তাদের কাছে ফিরে যায়নি। এই যে এতগুলো বছর আমি পরিবার থেকে দূরে থেকে পরিবারের আসল মানেটাই ভুলে গেছি। তাই আমিও চেয়েছিলাম তাজ নিজের পরিবার ছেড়ে আমার কাছে চলে আসুক, আমরা আলাদা সংসার করব। তাজকে নিজের পরিবার থেকে সরানোর জন্যই নিজের সিদ্ধান্তে অটুট ছিলাম।
ভেবেছিলাম তাজ আমার কাছে ফিরে আসবে, কিন্তু আমি ভুল ছিলাম। নিজের রাগ যে টিকিয়ে রাখতে গিয়ে ভুলে গিয়েছিলাম আমি পরিবারের মর্ম না বুঝলেও বাকি সবাই বোঝে। আমার মতো সবার একাকিত্বের জীবন না। দিশার গলা ধরে আসছে, আবার থামলো। তামজাদের দৃষ্টি টেবিলের দিকে, তার এই টলমল চোখে দিশার দিকে তাকিয়ে আছে। দিশা আবার বলা শুরু করলো, জানো, আমিও খুব ভালোবাসতাম আমার পরিবারকে, কিন্তু চোখের সামনে নিজের মাকে কতদিন অত্যাচারিত হতে দেখা যায়। মাকে অনেক বুঝিয়েছিলাম বাবাকে ছেড়ে দিতে, কিন্তু মা নিজের সংসার ছেড়ে আসতে কখনোই রাজি হয়নি। তাই তো আমারও সংসারের প্রতি এত অনীহা। আন্টিও এজন্যই আমাকে পছন্দ করতেন না। অবশ্য না করাটাই স্বাভাবিক বলে অল্প বিস্তর হাসার চেষ্টা করলো। তারিন দিশার কষ্টের সীমা বুঝতে পারলো। একবার তামজিদের দিকে তাকিয়ে নিল আর চোখে। ছেলেটা দৃষ্টিতে অপরাধ বোধ আর অনুতাপের ছোঁয়া স্পষ্ট। দিশার চোখের কোণেও জল জমেছে। কি আশ্চর্য, তিনজন মানুষের কষ্টের কারণ একই, অথচ তিনজন মানুষ কয়েকদিন আগে অবধি কেউ কাউকে চিনত না। ভাগ্যের নির্মম পরিহাসে আজ তিনজন একই সূত্রে গেঁথে গেছে। কষ্টটাও বুঝি সেজন্যই হচ্ছে। তারিনের বুক ছেড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। ভেতরাঙ্গে হাহাকার শব্দ বাজছে, তবুও শান্ত থাকলো। চোখের জলে থাকা অশ্রুবিন্দু খুব সতর্কে মুছে নিল। অতঃপর খুব শান্ত মোলায়েম স্বরে বলে উঠল, আপনি একবার যদি মায়ের সব শর্তে রাজি হয়ে যেতেন, তাহলে আজকের আমাদের তিনজনের জীবন তিন রকম হতে পারত। আমরা তিনজন দহনের জ্বালায় প্রতি রাতে ছটফট করতাম না। অবিশ্বাসের বীজ আমার মনে ফুটতো না। প্রতিনিয়ত সংসার ভাঙার ভয় আমাকে কাবু করতে পারতো না। আপনারা দুজন একসাথে থাকতেন, সুখে থাকতেন, অন্যরকম কিছু হতে পারতো। আপনাদের তিনজনের রাগ, অভিমান, জেদের জন্য আমার জীবনের বলিদান আমি কেন করব দিশা আপু? তামজিদ দৃষ্টি তুলে তাকালো। এই মেয়েটা এত শক্ত কেন? কোনো কিছুতেই তাকে দুর্বল করা যায় না। সত্যি মেয়েটার ব্যক্তিত্ব অসাধারণ। তামজিদ না চাইতেও বারবার তারিনের ব্যক্তিত্বের প্রশংসা করে ফেলছে। এত এত ঝামেলা, অশান্তি এত সুন্দর করে সামলাতে জানে, প্রশংসনীয়। যখন তিনজন তিন রকম ভাবনা চিন্তায় ব্যস্ত, তখনই দিশা হুট করে প্রশ্ন করে, আমি তোমার কাছে কিছু চাইলে আমাকে দেবে? তারিন অকপটে জবাব দিল, দেওয়ার সামর্থ্য থাকলে অবশ্যই দেব, বলে দেখুন। তাহলে আমার আর তাজের জীবন থেকে সরে যাও। চলো আমরা তিনজনে আবার নতুন করে সবটা শুরু করি। কথাটা শোনা মাত্র তারিন আর তামজিদ যেন আকাশ থেকে পড়ল। ও বলছে কি বলছে ও? তারিন বিস্মিত নয়নে তাকিয়ে আছে দিশার দিকে, আর দিশার মুখে লেগে আছে রহস্যময় হাসি। সে হাসির মানে কি? নতুন কোনো ঝড় নাকি সব ঝড়ের সমাপ্তি? কোন সাহসে আপনি আমাকে আবার স্বামীর জীবন থেকে সরে যেতে বলেন? আপনি ভুলে গেছেন আপনি কে আর আমি কে? আপনি আমার স্বামী প্রাক্তন, আর আমি তার সহধর্মিণী, দুনিয়া ও আখিরাতের জীবন সঙ্গী। তার বক্ষস্থলে আমার স্থান, আর সেই আমাকেই বলছেন আমার স্বামীকে ছেড়ে দিতে? এমন দুঃসাহস কি করে দেখাতে পারলেন আপনি? ভরা রেস্টুরেন্টের মাঝে তারিন উচ্চ বাক্যে উপরোক্ত বাক্যগুলো বলে উঠল। রাগে ওই শরীর কাঁপছে। দিশার চোখ এখনো শান্ত শীতল, মুখে লেগে আছে আগের ন্যায় হাসি। উপস্থিত সবাই ওদের দিকে চেয়ে আছে অবাক দৃষ্টিতে। তামজিদ চারদিকে একবার নজর বুলিয়ে নিল, নিচু স্বরে দিশার উদ্দেশ্যে বলে উঠল, এসব কি বলছিস তুই? মাথা ঠিক আছে? কেন বারবার অতীত নিয়ে পড়ে আছিস? আমি আর মানতে পারছি না, বিশ্বাস কর। ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছি। আমি কি বাকি জীবনে আর শান্তি পাবো না? এবার তারিন আগের ন্যায় শক্ত স্বরে বলে উঠল, অবশ্যই আপনি বাকি জীবন অনেক শান্তিতে থাকবেন, আমি রাখবো। আপনার মানসিক শান্তির কারণ আমি হয়ে উঠবো মাস্টারমশাই। আপনি কেন শুধু শুধু এই মেয়েটার জন্য কষ্ট পাবেন? কেন বিয়ের মতো হালাল সম্পর্কে থেকেও হারাম সম্পর্কের মায়া কাটাতে পারছেন না? মানুষ চেষ্টা করলে সব পারে, কথাটা জানেন না আপনি? তবে কেন চেষ্টা করছেন না? কেন আমাকে ভালোবেসে আগলে নিচ্ছেন না? কেন অতীত ভুলে যাচ্ছেন না? কেন কেন? দিশা আর তামজিদ দুজনে চুপ হয়ে আছে। তারিন কথাগুলো চেঁচিয়ে বলছে, আজকে আর কাউকে পরোয়া করছে না। মনে সব রাগ রাগ ক্ষোভ উতলে দিচ্ছে। তারিন পুরোনায় শক্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি কি দিশা আপুর কাছে ফিরে যেতে চান মাস্টারমশাই? কথাটা বলতে তারিনের গলা কেঁপে উঠেছে কয়েকবার, তবুও বলছে, এই মুহূর্তে দাঁড়িয়ে এই প্রশ্নের উত্তর জানাটা খুব দরকার। তামজিদ সাথে সাথে উত্তর দিল, যে অতীতে থেকে একবার আমি ফিরে এসেছি, সে অতীতে আমি আর ফিরে যেতে চাই না। তাতে যদি মানুষ আমাকে কাপুরুষ, স্বার্থপর, প্রতারক উপাধি দেয়, আমি তা মাথা পেতে মেনে নেব। তামজিদের উত্তরটা কানে যেতে তারিনের চোখে মুখে খুশির ছোঁয়া স্পষ্ট হয়ে ফুটল। তারিন যেন এবার আরও সাহস ফিরে পেল। দিশার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনাকে আমার এই মুহূর্তে ঠাঠিয়ে থাপ্পড় মারার শখ হচ্ছে জানেন, কিন্তু ওই যে বয়সে বড় বলে নিজের সীমানা অতিক্রম করার মতো বেয়াদবি আমি করব না।
আপনি না কিছুক্ষণ আগে আমাকে বললেন আমি আপনার বোনের মতো। তাহলে বোনের স্বামীকে কি করে চাচ্ছেন? লজ্জা করলো না আপনার? তামজিদ এবার মুখ খুললো, শক্ত বাক্যে জিজ্ঞেস করলো, তুই আসলে কি চাস? আমাকে একটু পরিষ্কার করে বলবি প্লিজ? তোদের সুখী দেখতে চাই। কথাটা তামজিদ আর তারিনের কানে যেতেই ওরা দুজন অবাকের শেষ সীমানায় পৌঁছে গেল। দুজনের মুখ ভঙ্গি দেখে দিশা ফিক করে হেসে ফেলল, উচ্চস্বরে হাসতে লাগলো কিছু সময়। ওদিকে তামজিদ তারিন দুজনে অবাক হয়ে দিশার দিকে তাকিয়ে আছে। তারিন কিছু একটা ভেবে তামজিদের কানে কানে ফিসফিস করে বলল, দিশা আপু কি আপনার শোকে পাগল হয়ে গেল মাস্টারমশাই? এই মুহূর্তে তারিনের এহেন কথায় তামজিদ ভ্যাবাচেকা খেয়ে উঠল। দিশার দিকে অবাক কণ্ঠে প্রশ্ন ছুঁড়ে মারল, এভাবে পাগলের মতো হাসছিস কেন? দিশার হাস্যোজ্জ্বল মুখ পানে তাকিয়ে তারিনের বড্ড রাগ হচ্ছে। দাঁতে দাঁত চেপে নিজে নিজে নিচু স্বরে বলে উঠল, শাকচুনিটার মাথা মনে হয় একেবারে খারাপ হয়ে গেছে। যাক, ভালোই হলো, এবার এটাকে ধরে নিয়ে পাগলা গারোতে রেখে আসবো, আর আমি আর মাস্টারমশাই এই খুশিতে হানিমুনটা সেরে আসবো। ইস, লজ্জা পাচ্ছে ভেবে নিজে নিজেই লজ্জায় দু হাতে মুখ ঢাকলো। তামজিদ একবার দিশার দিকে আর একবার তারিনের দিকে তাকাচ্ছে। হচ্ছেটা কি? সব মাথার ওপর দিয়ে যাচ্ছে বেচারার, নিজেকেই পাগল পাগল লাগছে এই মুহূর্তে। ওদিকে দিশা হাসছে আর এদিকে তারিন লজ্জা লজ্জা মুখ করে হাসছে। মানে এখানে লজ্জা পাওয়ার কী হলো সেটাই খুঁজছে তামজিদ। না, এই দুজন মিলে ওর জীবনটা একেবারে তেজপাতা করে ফেলবে মনে হচ্ছে। তামজিদের নিজের মাথায় বাড়ি মারতে ইচ্ছে হচ্ছে। কি উদ্ভট পরিস্থিতিতে পড়েছে ভাবা যায়। দিশার হাসি থামলো এতক্ষণে, হাসতে হাসতে বলে উঠল, সরি, বিশ্বাস কর, তোদের দুজনের মুখের দিকে তাকিয়ে আমি কিছুতেই নিজের হাসি কন্ট্রোল করতে পারিনি। বলে আরেক দফা হেসে নিল। টেবিলের উপরে থাকা এক গ্লাস পানি নিয়ে ঢকঢক করে গিলে ফেলল। তারিন আর সহ্য করতে পারছে না, তাই তামজিদের হাত ধরে জোর গলায় বলল, চলুন আমরা বাসা যাব। বলেই উঠে দাঁড়ালো। দিশা বাধা দিয়ে বলে উঠল, আরে যাচ্ছ কই? আমার সম্পূর্ণ কথাটা শুনে যাও পাগলি। আপনার এমন রং তামাশা দেখার সময় নেই আমাদের। নতুন নতুন বিয়ে করেছি, স্বামী স্ত্রী একসাথে সময় কাটাবো, গল্প করব, ঘুরবো। আপনি নামক কাটার সাথে বসে থেকে সময় নষ্ট করার একটু ইচ্ছে নেই। তামজিদ খালি তারিনের মুখের দিকে অবাক নয়নে তাকিয়ে আছে। নিজের বিনবিনিয়ে বলে উঠল, ইয়া আল্লাহ, এটা তুমি কাকে আমার জীবনে পাঠিয়েছো? এটা মেয়ে নাকি কথা বলার মেশিন? সারাদিন মুখ থেকে নতুন নতুন শব্দ ফুটতেই থাকে। ওফ, হাঁপিয়ে গেলাম। তামজিদ মিনমিনিয়ে বললেও তারিনের কানে শেষ কথাটা ঠিকই পৌঁছালো। তারিন কঠিন স্বরে বলে উঠল, মাত্র তো হাঁপানো শুরু মাস্টারমশাই, এখনও সারা জীবন বাকি। তারিনের কথাটা শেষ হতে দিশা হা হা করে হেসে দিল, আর তামজিদের মুখটা চুপসে গেল। দিশার অনুরোধে তারিন বসলো পুনরায়। এর মাঝে ওয়েটার এসে কফি দিয়ে গেছে। তামজিদ কফির মগে চুমুক দিতে দিতে বলল, যা বলা তাড়াতাড়ি বলে শেষ কর। তবে হ্যাঁ, আবল তাবল কিছু বললে এবার আর আমি বাঁচাতে পারবো না। দিশা ঠিক বুঝলো তামজিদ কি মিন করছে, তবুও কথা বাড়ালো, সোজা কথায় চলে গেল। শান্ত বাকে বলতে লাগলো, তোমার কাছে এমন অন্যায় আবদার করার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি বোন। তোমাকে এইটুকু সময় আমার খুব ভালো করে চেনা হয়ে গেছে। তুমি যে তাজকে কখনো ছাড়বে না এটা পরিষ্কারভাবে বুঝে গেছি। শুধুমাত্র এইটুকু বোঝার জন্য অন্যায় আবদারটা করেছিলাম। আমি আজকে তোমাদের এখানে ডেকেছি আমাদের তিনজনের জীবনের সব অশান্তি দূর করার জন্য। আমি কাল ইন্ডিয়া চলে যাচ্ছি, আর কবে ফিরবো জানা নেই, তবে একদিন আসবো হুট করে তোমাদের সুখের সংসার নিজের চোখে দেখে যেতে। তারিন আর তামজিদ দুজনে আরেক দফা অবাক হলো। তামজিদ কিছু একটা ভেবে প্রশ্ন করলো, তাহলে জবটা ছেড়ে দিচ্ছিস? হ্যাঁ। দিশা উত্তর দিতে তামজিদ অসহায় বাক্যে উচ্চারণ করলো, তাহলে আমি কি দোষ করেছিলাম? আমার জন্য কেন ছাড়তে পারলি না? কেন আমার মায়ের শর্তটা মানতে পারলি না? তারের বুকের ভেতরে যন্ত্রণা টের পেল। তামজিদ এখনও দিশার ওপর বেশ দুর্বল, সেটা বুঝতে সময় লাগলো না ওর। দিশা হাসলো, বলল, বোকা, আমি এখানে জবটা ছেড়ে দিচ্ছি কারণ ইন্ডিতে গিয়ে ভালো একটা জব খুঁজে নেব। কয়েকটা জব অফার হাতে রেখে যাচ্ছি সেখানে। তামজিদ চুপ করে গেল। দিশা পুনরায় শান্ত বাক্যে বলে উঠল, আমি তোকে সত্যি ভালোবাসতে পারিনি। তুই অন্য কাউকে বিয়ে করেছিস, বিশ্বাস করো আমার একটু কষ্ট হয়নি। তুই যেদিন বিয়ে করলি সেদিন থেকে মনে হতে লাগলো আমি আন্টির কাছে গেছি। নিজের হার কিছুতেই মানতে পারছিলাম না। এতদিন এইসব অশান্তি করেছি শুধুমাত্র নিজের রাগ আর জেদটাকে ধরে রাখার জন্য, কিন্তু এখন আমি বুঝতে পারছি এটা ঠিক না। আমার তো আত্মসম্মান আছে। আমি কেন বেহায়ার মতো তোকে বারবার ফোন করে কান্নাকাটি করে নিজের আত্মসম্মান বিসর্জন দেব? যখন বুঝতে পারলাম তখন সিদ্ধান্ত নিলাম আমি তোদের জীবনে আর কাটা হয়ে থাকবো না। নিজের জীবনটা সুন্দর করে গড়ে তুলবো। নিজের মনের মতো কাউকে খুঁজে নিয়ে তার সাথে ঘর বাঁধবো।
আমাদের সবার অধিকার আছে সুন্দর করে বাঁচার। তাহলে আমি নিজের আর তোদের দুজনের ভালো থাকা কেন নষ্ট করব? আমরা তিনজনে সুখে থাকবো। জীবনে ভালো কিছু পাওয়ার জন্য নিজেকে এক ধাপ পিছিয়ে নিতে হয়। আমি পিছিয়ে গেলেই সবার জন্য ভালো হবে, তাই পিছিয়ে গেলাম। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। তোমরা একসাথে খুব ভালো থাকবে, সুখী থাকবে। আমি আসি, আমার একটু কাজ আছে। আল্লাহ হাফেজ। বলেই দিশা হাসি মুখে উঠে চলে গেল। বসে রইল শুধু তামজিদ আর তারিন। তামজিদের মুখটা অন্ধকার হয়ে গেছে, হয়তো এখনও মানতে পারছে না সবটা। আর তারিনের ঠোঁটের কোণে হাসি ফুটেছে। মনে মনে ভাবছে, তাহলে সব জ্বরের সমাপ্তি কি এখানেই হলো? এবার বোধ হয় আমি স্বামীর ভালোবাসা পাবো। আমাদের নতুন সংসার শুরু হবে আজ থেকে। পাশে স্ত্রীকে বসিয়ে রেখে প্রাক্তনকে হারানোর শোক পালন করেছেন মাস্টারমশাই। তারিনের শক্ত বাক্য প্রশ্নগুলো শুনে তামজিদ অবাক হলো। অবাক নয়নে তাকালো তারিনের দিকে। মেয়েটার মুখ শান্ত, কোনো রাগ, ক্ষোভ, খুশির চিহ্ন নেই। আচ্ছা, শুধু অভিমান, অভিযোগের চিহ্ন। তামজিদ পাল্টা প্রশ্ন করলো, তোমার কেন মনে হলো আমি দিশার জন্য শোক পালন করছি? আপনার মুখ বলে দিচ্ছে মাস্টারমশাই। মুখ দেখে যদি মনের খবর বলা যেত, তাহলে পৃথিবীতে ভাঙা মানুষের মুখগুলো সদা হাস্যোজ্জ্বল থাকতে পারতো না। তারিন চুপ করে গেল, নিঃশব্দে কফির মগে চুমুক বসালো। আনমনে প্রশ্ন করলো, এবার আমি কিছু বলতে পারি? তামজিদ বেশ শান্ত স্বরে বলল, অবশ্যই। তারিনের দৃষ্টি বাইরে, ব্যস্ত রাস্তার দিকে, ব্যস্ত শহরে, ব্যস্ত মানুষগুলো যে যার মতো চলছে জীবনের গতিতে। কারোর দিকে কারোর তাকানোর সুযোগ নেই। নিজেদের কথা চিন্তা করার সময় পায় না এরা। অন্যদের কথা কি ভাবে, এরাই ভালো না নিজেদের চিন্তায় মগ্ন সারাক্ষণ? তারিনকে চুপ করে থাকতে দেখে তামজিদ আলতো স্বরে ডেকে উঠল, তারিন। হুম? ধরফড়িয়ে উঠে জবাব দিল তারিন। তামজিদ প্রশ্ন করল, কি ভাবছো? কই কিছু না তো। তাহলে চুপ করে আছো যে? এমনি। কে যেন বলবে বলেছিলে? তারিনের হুঁশ ফিরল, মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ বলবো, অনেক কিছু বলবো, অনেক কিছু বলার আছে আমার। তামজিদ আরেকবার কফির মগে চুমুক দিয়ে বলে উঠল, তাহলে বলতে থাকো। শুনবেন? আপনার কথা না শুনে থাকার মতো দুঃসাহস আমার আছে নাকি? তারিন বুঝলো তামজিদ কথাটা মজার ছলে বলেছে। অন্য সময় হলে তারিন হাসতো, কিন্তু এ সময় ভিন্ন। মুখে আগের ন্যায় গাম্ভীর্য বজায় রেখে বলা শুরু করলো, দিশা আপুকে যতটা খারাপ ভেবেছিলাম সে ততটাও খারাপ নয়। অত্যন্ত বুঝমান একটা মেয়ে সে। আমরা রক্তে মাংসে গড়া মানুষ, তাই অনেক সময় বুঝমান হয়ে অবুঝের মতো আচরণ করি। কারণ একটাই, আমাদের নিজেদের অনুভূতিগুলোকে চেপে রাখার সাধ্য আমাদের সবার থাকে না। দিশা আপু বলল সে আপনাকে ভালোবাসতে পারেনি, কথাটা সম্পূর্ণ ভুল। সে আপনাকে ঠিকই ভালোবেসেছিল, কিন্তু ধরে রাখার চেষ্টা করেনি। ভালো মানুষের মানুষকে পেতে হলে কিছু ত্যাগ স্বীকার করতে হয়। দিশা আপু সেই ত্যাগ করতে পারেনি বলেই আপনাকে হারিয়েছে। তারিন থামতেই তামজিদ প্রশ্ন করলো, এসব কথা বলছো কেন? তারিন পুনরায় বলা শুরু করলো, দেখুন, আপনারা দুজন ভালোবাসার মানুষ এক হতে পারেননি। এটাতে আপনার দিশা আপু বা মায়ের কোনো হাত নেই। উপরওয়ালা আমাকে আপনার ভাগ্যে রেখেছিল, নয়তো পৃথিবীতে এত মানুষ থাকতে আপনার সাথেই কেন আমার বিয়ে হবে? তামজিদ নিশ্চুপ, চুপচাপ তারিনের মুখের দিকে তাকিয়ে কথাগুলো শুনছে। মেয়েটা এত সুন্দর করে কথা বলে, যে কোনো পুরুষ মেয়েটার বাচনভঙ্গির প্রেমে পড়তে বাধ্য। তারিন থেমে থেমে বলছে কথাগুলো। কফি ইতিমধ্যে শেষ। তামজিদ কফির মগের তলানিতে খানিক কফি রয়েছে এখনও। তারিন খালি কফির মগটা হাতে চেপে বলতে লাগলো, আমাদের শরীরে যখন টিউমার হয়, তখন আমরা সুস্থভাবে বেঁচে থাকার জন্য সেই টিউমারটা অপারেশনের মাধ্যমে শরীর থেকে কেটে ফেলে দেই। ঠিক তেমন কিছু মানুষ আমাদের জীবনে টিউমারের মতো, যাতে সৃষ্টিকর্তা নিজ হাতে আমাদের জীবন থেকে সরিয়ে ফেলেন, যেন আমরা সুখে শান্তিতে সুস্থভাবে বাঁচতে পারি। তাই তামজিদ চোখের পাতা জাপটে বলে উঠল, মাঝে মাঝে আমি তোমার কথা শুনে ডিপ্রেশনে চলে যাই। তোমার বয়স আর কথা দুটো শব্দের মধ্যে পার্থক্য বিশাল। এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারো কি করে? তারিন সোজাসাপটা বলে উঠল, আপনার বলার প্রয়োজন মনে করছি না। তামজিদ আরেক দফা অবাক হলো। এভাবে মুখের ওপর বলা কথাটা মেনে নিতে পারল না। তবু কিছু বলল না, চুপ থাকলো। তারিন নিজের ধ্যানে শক্ত বাক্য বলে উঠল, আপনাকে আমি যথেষ্ট ভালো ও সুন্দর ব্যক্তিত্বের পুরুষ ভেবেছিলাম, কিন্তু এখন দেখছি আমি ভুল ছিলাম। আপনি নিজেকে যেভাবে প্রকাশ করেছেন, এটাকে হ্যাংলামিপনা বলে, যা নিচু শ্রেণী ব্যক্তিত্বের পুরুষের থেকে আশা করা যায়। ভালো ব্যক্তিদের পুরুষেরা কখনো নিজেকে এমনভাবে উপস্থাপন করে না। একদিকে বউকেও ছাড়বেন না, অন্যদিকে বউকে পাশে রেখে প্রাক্তন প্রেমিকার জন্য আফসোসও করবেন। বাহ, কি সুন্দর চরিত্র আপনার! এমন চরিত্রের পুরুষকে এক কথায় চরিত্রহীন বলে জানেন? কি ভাবেছেন আমি সব মেনে নেব?
আমি এতদিন ভদ্রতার খাতিরে চুপ ছিলাম। আপনাকে সময় দিয়েছিলাম সবটা সামলে ওঠার জন্য। অতীত ভুলে নতুন করে সবটা শুরু করার জন্য সময় ও সুযোগ চেয়েছিলাম, ধৈর্য ধরেছিলাম, আপনাকে নিয়ে স্বপ্ন দেখাও শুরু করেছিলাম। কিন্তু আজকে আমার সব চিন্তা ভাবনা স্বপ্ন এমনকি ধৈর্যও শেষ। দিশা আপু চলে যাওয়ার সময় আপনার চোখে আমি আফসোস আর হাহাকার দেখেছি। সেই আফসোস আর হাহাকার আমাকে আপনার কাছের থেকে দূরে সরিয়ে দিল মাস্টারমশাই। আর মানতে পারলাম না, কিছুতেই পারলাম না। আপনার মা আর আপনার জন্য আমাকে এমন পরিস্থিতিতে পড়তে হলো। তাই সবার আগে আপনার মায়ের নিচু চিন্তা ভাবনা দূর করব। তারপর আপনাদের সবার জীবন থেকে আমি দূরে সরে যাব। আপনার মতো এমন মেরুদণ্ডহীন পুরুষের সাথে আর যাই হোক সংসার করা যায় না। ভালোবাসা তো অনেক দূরের কথা। তারিনের গলা ধরে আসছে, কান্না পাচ্ছে খুব। মেয়েটা বা কী করবে, আর সহ্য করতে পারছে না। দিশা চলে যাওয়ার সময় তামসিদের চোখের কোণে জমে থাকা জলটুকু আজ তারিনকে খণ্ড খণ্ড করে ভেঙে দিয়েছে। সদ্য জন্ম নিতে যাওয়া ভালোবাসা শব্দটাকে 10 হাত দূরে সরিয়ে দিয়েছে। তামসিদের এমন আচরণ কিছুতেই মেনে নিতে পারেনি। দিশা চলে যাওয়াতে যতটা খুশি হয়েছিল, তামসিদের আচরণে তার থেকে দ্বিগুণ কষ্ট পেয়েছে। তামসিদ একদম শান্ত, নিশ্চুপ, অসহায় চোখে তারিনের দিকে তাকিয়ে আছে। কিছু বলার সাহস পাচ্ছে না। বুকের ভেতরে চিনচিন ব্যথা করছে, চোখ দুটো জ্বলছে। এ কি পুরুষ মানুষ এত সহজে কাঁদে? নাকি তারিন নামক ষোড়শী কন্যার শক্ত ও সত্য বাক্য মেনে নেওয়া তামসিদ পুরুষ নামক পুরুষের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে? তারিন নিজেকে সামলে কঠিন বাক্যে বলে উঠল, দিশা আপু একদম ঠিক করেছে আপনার জন্য ত্যাগ স্বীকার না করে। আপনি ত্যাগের মূল্য দিতে জানেন না মাস্টারমশাই, একদম জানেন না। আপনার মতো পুরুষ স্বামী হওয়ার যোগ্যতা রাখে না। তামসিদ এবার অসহায় সুরে তারিন বলে ডেকে উঠল। আর কিছুই বলতে পারল না। তারিন সে ডাকে সাড়া না দিয়ে বলে উঠল, বাসা যাব। বলেই তারিন উঠে দাঁড়িয়ে পড়ল। তামসিদের অপেক্ষা না করে হন হন করে বাইরে চলে আসলো। গাড়িতে উঠে বসে পড়ে জোরে নিঃশ্বাস নিল। মুখে হাত চেপে কান্না করে উঠল। কেন কষ্ট হচ্ছে এত? মনে মনে প্রতিজ্ঞা করল, যতই কষ্ট হোক ও কিছুতেই তামসিদের সামনে দুর্বল হবে না। নিজেকে সামলে নিল মুহূর্তেই। চোখের অশ্রুটুকু কাপড়ের আঁচল দ্বারা মুছে নিল। শক্ত ও প্রতিজ্ঞাবদ্ধ বাক্যে বলল, আপনি খুব শীঘ্রই আমাকে বুঝবেন মাস্টারমশাই, ভালোবাসবেন, আগলে নেওয়ার জন্য অস্থির হবেন। কিন্তু তারিন এত সহজে আপনার কাছে ধরা দেবে না, কিছুতেই না। আজকের যে আফসোস আপনি দিশা আপুর জন্য করলেন, তার থেকেও দ্বিগুণ আফসোস নিয়ে আমার ভালোবাসা খুঁজবেন। এটা আমার কাছে নিজের প্রতিজ্ঞা। নিজের পক্ষে প্রতিনিয়ত অন্য একটা মেয়ের জন্য কষ্ট পেতে দেখাও যে কোনো স্ত্রীর পক্ষে সম্ভব না। তারিনের পক্ষেও সম্ভব হয়ে ওঠেনি। তার মুখে যা আসছে বলে দিয়েছিল। বাসা আসার পর গোটা একটা দিন কেটে গেছে, তবুও তারিন তামসিদের দিকে ফিরে অবধি তাকায়নি। কথা তো একদম না। বর্ষা বেগমের সাথেও বেশ কড়া কণ্ঠে কথা বলেছে আজ। বাড়িতে একটা থমথমে পরিবেশ বিরাজ করছে। সব কিছু মিলিয়ে দিন শেষে রাতের অন্ধকারে তারিন নিজেকে বড্ড ক্লান্ত অনুভব করলো। সব কিছুর সাথে মোকাবেলা করতে করতে মানুষ বুঝি দিনের শেষে ক্লান্ত হয়ে ওঠে। বিছানায় শুয়ে আকাশ পাতাল চিন্তা ভাবনায় মগ্ন থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছে নিজেও মনে নেই। হুট করে ঘুমের চোখে তারিন টের পেল কেউ ওকে জাপটে ধরে ফুফিয়ে কাঁদছে। ওর পেট কেউ শক্ত হাতে জড়িয়ে ধরে আছে। মুহূর্তেই অস্বস্তি নামক শব্দগুলো তারিনকে আষ্টে পিষ্টে ধরল। ভয় নামক জিনিসটাও ছুঁয়ে গেল হৃদয়ে। এ সময় কে জড়িয়ে ধরবে? কাঁদবেই বা কেন মাস্টারমশাই? নামটা মনে উঠতেই ফট করে চোখ খুলে ফেললো। আবছা আলোয় স্পষ্ট তামজিদের মুখখানা দেখতে পেল। তারিনকে জড়িয়ে ধরে কাঁদছে মানুষটা। কেন কাঁদছে? ছেলেরা এমন ফুফিয়ে কাঁদে বুঝি? কি জানি। তারিন অবাক আর বিস্ময়ে রোবটের ন্যায় শক্ত হয়ে আছে। কি হচ্ছে এসব? স্বপ্ন দেখছে? কই না তো, সবটা সত্যি মনে হচ্ছে। মাথায় এমন হাজার খানেক প্রশ্ন চিন্তা ঘুরতে লাগলো, শুরু করলো। না, আজ চুপ করে থাকা সম্ভব হচ্ছে না। তারিন এবং তামজিদকে দুই হাতে ঠেলে তুলতে তুলতে জিজ্ঞেস করলো, এ কি মাস্টারমশাই, কি হয়েছে আপনার? কাঁদছেন কেন? দেখি উঠুন। শরীর খারাপ করেছে? কিছু হয়েছে? সবাই ঠিক আছে? মা ঠিক আছে? বলুন না। তামজিদ চুপ করে আছে আগের মতো। তারিন ঠেলে তুলতে চাইলে ও আরও শক্ত করে পেঁচিয়ে ধরল তারিনকে। এবার তারিন তামজিদের বুকের মাঝে আটকে গেল। হুট করে তারিনের যন্ত্রণা ধরপড়িয়ে উঠল। টিপ টিপ শব্দ করে বাজতে শুরু করলো। আজকে কি তারিনের স্বপ্নের রাত? সব কিছু আমার স্বপ্নের মতো করে কেন হচ্ছে?
তারিন নড়াচড়া বন্ধ করে দিল। তামজিদের চোখের পানি গড়িয়ে তারিনের উপর পৌঁছে। এভাবে তামজিদকে কাঁদতে দেখে এক আকাশসম কষ্ট তারিনের হৃদয়ে হানা দিল। আজকে কি তবে বেশি বলে ফেলেছিল? মানুষটা তো সত্যি দিশাকে ভালোবাসতো, আর সত্যিকারে ভালোবাসা ভুলে যাওয়া এত সহজ না, সেটা তারিন জানে। সব জেনেও মেয়েটা স্বার্থপরের মতো নিজের কথা ভেবেছে। তারিন নিজের ভাবনা চিন্তা সাইডে রেখে কাঁপাকাঁপি স্বরে প্রশ্ন করলো, কি হয়েছে আপনার? তামজিদ এবার মুখ খুলল, কান্নারত স্বরে বলা শুরু করলো, তারিন, আমার কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। না দিশা চলে গেছে সেজন্য না। তারিন এবার অবাক স্বরে প্রশ্ন করলো, তাহলে কিসের জন্য? তোমার জন্য। তামজিদ এবার সরল বাক্যে তারিন অবাকের শেষ সীমানায় চলে গেল। অবিশ্বাস্য স্বরে প্রশ্ন করে বসলো, আমার জন্য? আমার জন্য কেন কষ্ট হবে? তামজিদ এবার ছেড়ে দিল তারিনকে, উঠে বসে পড়ল। তারিনকেও টেনে উঠালো, নিজের হাতের মুঠোয় তারিনের হাত দুটো নিল, অনুরোধের বাক্যে বলে উঠল, তারিন, আমাকে ছেড়ে যেও না, প্লিজ ছেড়ে যেও না। বিষয় তারিনের চোখের পাতা পড়ছে না, মনে মনে ভাবছে, দেশা সুখে তামজিদের মাথাটা খারাপ হয়ে যায়নি তো? এমন আজগবি ভাবনা মাথায় আসছে বলে মনে মনে নিজেকে ঝাড়ি দিল। শান্ত বাক্যে তামজিদের উদ্দেশ্যে বলল, কি বলছেন এসব? তামজিদ উত্তর দেওয়ার জন্য সময় নিল না, শান্ত স্বরে বলা শুরু করলো, তুমি খুব বিচক্ষণ ও বুদ্ধিমতী একজন মেয়ে। আমি যা বলে মন দিয়ে শোনো। হ্যাঁ, আমি মানছি আমি দোষী, কিন্তু তুমি আমার জায়গায় নিজেকে বসাও তো। কি করতে তুমি? নিজের মৃত্যু পথযাত্রী মাকে ছেড়ে ভালোবাসার মানুষের হাত ধরে চলে যেতে? কখনোই না। যে মা আমাকে জন্ম দিয়েছে, পৃথিবীর আলো দেখিয়েছে, আদর যত্নে বড় করে তুলেছে, সেই মায়ের শেষ সময় তাকে ছেড়ে দেওয়ার মতো পাপ কেন করব? তামজিদ এবার হাস্যোজ্জ্বল বাক্যে বলল, তাহলে আমাকে কেন বিশ্বাসঘাতক প্রতারক কাপুরুষ বলছো? আমি কি চেষ্টা করিনি? তারিন চুপ হয়ে গেল। সত্যি তো, তামজিদের জায়গায় তামজিদ অবশ্যই ঠিক। তামজিদ পুনরায় তারিনকে প্রশ্ন করল, ধরো তুমি এখন আমাকে ছেড়ে চলে যাবে, তুমি একদম মনে প্রাণে প্রতিজ্ঞাবদ্ধ যে আমাকে ছেড়ে যাবেই, তখন কি আমি হাজার চেষ্টা করে তোমাকে ধরে রাখতে পারবো? তুমি যদি নিজের থেকেই আমার কাছে থাকতে না চাও, তাহলে আমি কি করে রাখবো? তারিন এবারও চুপ। তামজিদ কিছুক্ষণ চুপ থেকে প্রশ্ন করলো, ভালোবাসা কাকে বলে জানো? তারিন প্রশ্নোত্তর চোখে তাকালো, কিছু বলল না। তামজিদের যা বোঝা তা বোঝা হয়ে গেছে। বুঝমান স্বরে বলা শুরু করলো, ভালোবাসা হলো দুটি মনের মিলবন্ধন। বিশ্বাস, মায়া, অভিমান, অভিযোগ, রাগের সম্মেলনে এ বন্ধন টিকে থাকে। তুমি যদি কাউকে শুধু ভালোবাসো, তাহলে চেষ্টা করলে তাকে কোনো এক সময় ভুলে যেতে সক্ষম হবে। ভালোবাসা ভয়ানক, তবে তার থেকেও বেশি ভয়ানক মায়া। কারণ মায়া যখন তুমি মারাত্মকভাবে জড়িয়ে যাবে, তখন তুমি তাকে সহজে ভুলতে পারবে না। তামজিদ থামলো কিছু সময়, দীর্ঘশ্বাস ফেলে পুনরায় বলা শুরু করলো, দেশার সাথে আমার বন্ধুত্ব অনেক বছরের। বন্ধুত্ব শব্দটা মায়ের ওপর ভিত্তি করে টিকে থাকে। ভালোবাসার কয়েকটা মাস সাইডে রেখে তুমি বন্ধুত্বের বছরগুলো হিসেব করো। এত বছরের মায়া তুমি এই কয়েকদিনে কাটিয়ে উঠতে পারবে তারিন? তোমার এলোমেলো জীবনটা এত সহজে গুছিয়ে নিতে পারবে? তোমাকে কে বলল আমি দিশাকে ভুলে যাওয়ার চেষ্টা করছি না? চেষ্টা করছি বলেই তোমাকে সহজে মেনে নিয়েছি। যদি চেষ্টা না করতাম, তাহলে তুমি আমার আদর, যত্ন, স্নেহ থেকে বঞ্চিত হয়ে যেতে। আমার মন থেকে দিশাকে ভুলিয়ে দেওয়া তোমার কাজ। তুমি আমার স্ত্রী, তোমার স্বামীকে কি করে সম্মান ভালোবাসায় ভরিয়ে দেবে সেসব তোমার ভাবা উচিত। তুমি নিজে কি এই কয়েকদিনে আমাকে ভালোবাসার চেষ্টা করেছো? আমাকে কাছে টানার চেষ্টা করেছো? করনি, শুধু অভিযোগ করে গেছো, নিজের স্ট্রং ব্যক্তিত্ব দেখিয়ে গেছো, নরম তারিনকে দেখাওনি। আমার আর তোমার বয়সের পার্থক্যটা একবার দেখো। তোমার অনুভূতিগুলো সদ্য জন্ম নেবে, আর আমার অনুভূতিগুলো বড্ড পুরনো, তাই আমার অনুভূতির মায়াটাও বেশ শক্তপোক্ত। এত সহজে এই অনুভূতির বেড়াজাল থেকে বেরিয়ে আসতে পারছি না তারিন। তারিন ছলছল চোখে তামজিদের দিকে তাকালো। তামজিদ মুচকি হাসলো। মেয়েটার ভেতরের নরম ব্যক্তিত্বকে কি সুন্দর যত্নে লুকিয়ে রাখে। এটা একটা প্রশংসনীয় গুণ। কয়জন পারে নিজের কোমলতা, দুর্বলতা লুকিয়ে রাখতে? যে পারে সে নিঃশব্দেহে বুদ্ধিমান, কারণ যে মানুষ যত বেশি নরম, সে তত বেশি অবহেলিত। তামজিদ আলতো করে তারিনের দুই গালে হাত রাখলো, তারিনের চোখে চোখ রাখলো সঙ্গোপনে, আলতো স্বরে বলতে লাগলো, শোনো মেয়ে, আমি তোমার স্ট্রং ব্যক্তিত্বের প্রেমে পড়তে চাই না। আমি চাঁদের মতো কোমলবতী তারিনের প্রেমে পড়তে চাই। স্নিগ্ধ, সতেজ, বাচ্চা মেয়েটাকে নিজের হাতে আমার উপযুক্ত করতে চাই। অতীত ভুলে যেতে চাই। আমার ঘরের চাঁদকেই আমার বুকে যত্ন করে লুকিয়ে রাখতে চাই, যেন আমি ছাড়া সে চাঁদের গায়ে আর কারো নজর না লাগে। ভালোবাসতে চাই তোমাকে। ভালোবাসবে আমাকে? তুমি নামক চাঁদের দাগ হতে চাই আমি, যে চাঁদে আমি ব্যতীত দ্বিতীয় কোনো দাগ লাগার সুযোগ দেব না, প্রমিস। একটু ভালোবাসবে আমাকে?
তোমার ভালোবাসা দিয়ে আমার যন্ত্রণাগুলো ভুলিয়ে দেবে প্লিজ। তারিন কাঁদছে। কেউ এতটা আদরের স্বরে ভালোবাসা চাইতে পারে? রক্তপোক্ত বয়সের ম্যাচুর মানুষটা এভাবে বাচ্চাদের মতো আবদার করছে। তারিনের হাসিও পাচ্ছে, বেশ আনন্দ লাগছে। মানুষটাকে নিজের মতো গড়ে তোলার প্রতিজ্ঞা করলো। তামজিদ তারিনের কোলে মাথা রাখলো, তারিনের হাত দুটো ধরে নিজের মাথা রাখলো, অসহায় স্বরে বলল, আমার মাথায় একটু হাত বুলিয়ে দিবে প্লিজ। আমি না আর পারছি না, কষ্ট হচ্ছে, আমার বড্ড কষ্ট হচ্ছে। আমাকে ছেড়ে সবাই চলে যাচ্ছে, দিশা চলে গেল, মাকেও কয়দিন কাছে পাবো ঠিক নেই, মাও সময়ের অতলে হারিয়ে যাবে, আমাকে এতিম করে দিয়ে চলে যাবে। তুমি অন্তত আমাকে ছেড়ে যেও না প্লিজ। তোমরা সবাই আমাকে ছেড়ে চলে গেলে আমি কি নিয়ে বাঁচবো, কাদের আশায় বাঁচবো? প্লিজ যেও না। তারিন তামজিদের আকুতি দেখে সান্ত্বনা বাণীতে বলল, যাব না, কোথাও যাব না মাস্টারমশাই, আপনাকে ছেড়ে যাওয়ার সাধ্য আমার নেই। তবে মায়ের ভুল ধারণাটা আমি বদলাবই, মাকে অন্তত এই ভুল ধারণা নিয়ে মরতে দেব না। তাহলে সারা জীবন মায়ের প্রতি আপনার আমার দিশা আপু তিনজনের অভিযোগ থেকে যাবে, সেটা আমি কিছুতেই হতে দেব না। আমি সবাইকে নিয়ে সুখে সংসারও করব, নিজের স্বপ্ন পূরণ করব। আজ থেকে আমার স্বপ্নের পথ চলা শুরু, আর সেই পথ চলার সঙ্গী হিসাবে আপনাকেই পাশে চাই। থাকবেন মাস্টারমশাই? তামজিদ তারিনের হাতে হাত রেখে দৃঢ়ভাবে বলে উঠল, ইনশাআল্লাহ, যতদিন বেঁচে আছি তোমার পাশে থাকবো। তারিন শান্তিতে চোখ দুটো বুঝে নিল। অবশেষে দুষ্টু মিষ্টির খুনসুটিতে ভরপুর সংসার শুরু হতে চলেছে। এতদিন পর নিজের চাওয়া পাওয়া পূরণ হতে চলেছে। এত সব কিছু ভাবার মাঝে নিজের মনে মনে বলে উঠল, যতদিন না আপনি আমাকে ভালোবাসতে পারবেন ততদিন তারিনও আপনার কাছে ধরা দেবে না, একদম দিবে না। আপনি নিজের থেকে যেদিন আমার কাছে ধরা দেবেন সেদিন তারিন আপনার মাঝে নিজেকে বিলিয়ে দেবে। ততদিন তারিন নামক ঝাঁঝালো চাঁদকে সহ্য করতেই হবে। কাল থেকে আপনার আর আমার নতুন যুদ্ধ শুরু হবে।